বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ক্লাসটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব। এই ক্লাসগুলো তাদের জন্য যারা এইচএসসি 22, 23 এবং 24 যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, অর্থাৎ এইচএসসি 22-এর জন্য বিশেষ করে ক্লাসটা আরও বেশি ইম্পর্টেন্ট। শুধু এসএসসি 22 নয়, যারা 23, 24, 23 যারা সেকেন্ড টাইমার বা 24 যারা নতুনভাবে প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য একটা পূর্ণাঙ্গ ক্লাস হবে এটা। এই ক্লাসে কিভাবে পড়তে হবে, কোন বই পড়তে হবে, সবগুলো একের পর এক বলে দেওয়া হবে। অ্যাডমিশন হান্টার শুধু আপনার পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সার্বক্ষণিকভাবে আপনাকে গাইডলাইন দিয়ে রাখবে, অর্থাৎ একটা আয়না স্বরূপ, একটা মিরর স্বরূপ কাজ করবে আপনার জন্য। একটা আয়নার সামনে দাঁড়ালে আপনার ভুল ত্রুটিগুলোভাবে দেখতে পান, তেমনইভাবে এই অ্যাডমিশন হান্টার্স আপনার এই ত্রুটিগুলো ধরাই দেবে, কোন জায়গায় আপনার ত্রুটি আছে সেগুলো নিয়ে সলভ নিয়ে কাজ করবে। এটা সম্পূর্ণ ফ্রিতে করা হবে। যারা মেধাবী, যাদের কোর্স কেনার সামর্থ্য নাই এবং যারা অনেক প্রতিষ্ঠান আছে, যারা এখন বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো ব্যবসা করে, যাতে তারা তাদের কন্টেন্টগুলো, কিছু কিছু প্রতিষ্ঠান আছে যাদের কন্টেন্টগুলো অনেক ভালো, আর কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা ব্যবসা করে স্টুডেন্টদের নিয়ে। আসলে আমাদের অ্যাডমিশন হান্টার্সের একমাত্র লক্ষ্য হবে যাতে কেউ এখান থেকে প্রতারণা না হয়, যাতে তার এখানে সে সর্বোচ্চটা দিয়ে শিখতে পারে এবং তাকে তার যে লক্ষ্যে পৌঁছানোর জন্যই সর্বোচ্চ চেষ্টা বা সর্বোচ্চ সাপোর্ট আমাদের অ্যাডমিশন হান্টার্সের পক্ষ থেকে দেওয়া হবে। যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, তাই প্রথমে কিছু কথা বলছি। যেহেতু আমাদের অডিয়েন্স একেবারে অল্প, কেবলমাত্র আমরা গতকালকে লঞ্চ করেছি, তো এখানে নিয়মিতভাবে ভিডিও আপলোড দেওয়া হবে। তোমাদের যে যে অধ্যায়গুলো মানে বেশি জরুরি সেগুলো তোমরা কমেন্টে জানাবা। আর এখানে যে এইচএসসি 22 আছে তাদের একমাত্র শেষ ভরসা হচ্ছে এখন হচ্ছে কৃষিগুচ্ছ। এই কৃষিগুচ্ছর জন্য এই ক্লাসটি একেবারে পূর্ণাঙ্গভাবে নেওয়া হবে। এই শুধু কৃষিগুচ্ছ না, যারা মেডিকেল, কৃষি এবং সকল ভার্সিটি কাভার হবে মেডিকেল সহ এই ক্লাসটার মাধ্যমে। তাই তোমরা হচ্ছে এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং তোমার বন্ধুবান্ধবকে এই অ্যাডমিশন হান্টার্সের কথা জানা দেবে। চলো আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে তোমাদের একটা বিষয় বলি যে মানুষ যাদের জীবন আছে তারাই কিন্তু খাবার খায়, ঠিক না? যাদের জীবন আছে তারাই খাবার খায়। মানুষ খাবার খায়। মানুষ কী খায়? ভাত, রুটি, মাছ, মাংস, ফলমূল সব কিছু খায়, ঠিক না? তেমনইভাবে যে আমাদের উদ্ভিদগুলো আছে তারাও কিন্তু খাবার খায়। তারা কি খায়? পানি আর খনিজ লবণ খায়। কি খায়? পানি আর খনিজ লবণ খায়। তাহলে এগুলো কিভাবে খায় সেটা জানার দরকার আছে। উদ্ভিদ যে খনিজ লবণগুলো আছে, উদ্ভিদের যে খনিজ লবণগুলো আছে, খেয়াল করলে দেখতে পারবা উদ্ভিদ খায় কি? খনিজ লবণ। উদ্ভিদ খায় হচ্ছে খনিজ লবণ। খনিজ লবণ খায়, আরেকটা খায় হচ্ছে পানি, ঠিক আছে? উদ্ভিদ খনিজ লবণ আর পানি খায়। তো ঠিক আছে, এই খনিজ লবণ উদ্ভিদ কিভাবে খায়? উদ্ভিদ যে মূল আছে, এই মূলের যে মূল আছে সেই মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দ্বারা এই খনিজ লবণগুলো খেয়ে থাকে, ঠিক আছে? আর উদ্ভিদ এই পানিটা খায় হচ্ছে তার মূল রুম দিয়ে, ঠিক আছে? উদ্ভিদ পানিটা খায় হচ্ছে মূল রুম দিয়ে। এখন প্রশ্ন হতে পারে মূল রুম কি? মনে করো এটা একটা উদ্ভিদের মূল, ঠিক আছে? এটা একটা উদ্ভিদের মূল। এই যে এগুলো যে এভাবে অনেকগুলো রোম থাকে, এই অনেকগুলো রোম উদ্ভিদের যে মূলের সাথে রোমগুলো থাকে, এই রোমগুলোকে বলা হয় মূল রোম। আর পানিগুলো শোষিত এই মূল রোম দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা জানলাম যে উদ্ভিদ দুইটা জিনিস মাটি থেকে গ্রহণ করে, একটা হচ্ছে খনিজ লবণ আর একটা হচ্ছে পানি। উদ্ভিদ যে খনিজ লবণটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, খনিজ লবণ কীভাবে শোষিত হয়? উদ্ভিদের মূলের অগ্রভাগের যে কোষগুলো আছে সেগুলোতে খনিজ লবণ শোষিত হয়, আর উদ্ভিদের পানিটা শোষণ করে মূল রোম দিয়ে। চলো, এই খনিজ লবণ কীভাবে, এই সরাসরি কি উদ্ভিদ খাই ফেলতে পারে খনিজ লবণ? না, বুঝছো? এই উদ্ভিদ এই খনিজ লবণ সবসময় আয়ন আকারে শোষণ করে। কী আকারে? উদ্ভিদ খনিজ লবণগুলো আয়ন আকারে শোষণ করে। কী আকারে শোষণ করে বলো তো?
আয়ন আকারে শোষণ করে। তে উদ্ভিদে সেগুলো ক্যাটায়ন আয়ন আয়ন কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে অ্যানায়ন আর একটা হচ্ছে ক্যাটায়ন। ঠিক আছে, উদ্ভিদের 2 ধরনের আয়ন আছে, একটা হচ্ছে ক্যাটায়ন অ্যানায়ন। উদ্ভিদের খনিজ লবণগুলো অ্যানায়ন আকারেও শোষণ করতে পারে বা ক্যাটায়ন আকারেও শোষণ করতে পারে। উদ্ভিদে এই উদ্ভিদের অত্যাবশ্যকীয় একটা প্রশ্ন তোমাকে বলা হয় প্রথমে, যে উদ্ভিদে যে অত্যাবশ্যকীয় উপাদান আছে যে খনিজ লবণ শোষণ করে, এই অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে 17টা। কয়টা? 17টা। ঠিক আছে, উদ্ভিদে অত্যাবশ্যকীয় উপাদান 17টা। যে উদ্ভিদ বললাম যে খনিজ লবণটা আয়ন আকারে শোষণ করে, খেয়াল করবা, উদ্ভিদ খনিজ লবণ আয়ন আকারে শোষণ করে, সেটা হতে পারে ক্যাটায়ন, হতে পারে অ্যানায়ন। উদ্ভিদে 10 ধরনের ক্যাটায়ন রয়েছে। কয় ধরনের? 10 ধরনের ক্যাটায়ন রয়েছে, আর 7 ধরনের অ্যানায়ন আছে। অর্থাৎ এই 17টা যে অত্যাবশ্যকীয় মৌল আছে তার মধ্যে 10টা ক্যাটায়ন আকারে শোষণ করে আর 7টা অ্যানায়ন আকারে শোষণ করে। আরেকটা বিষয় মনে রাখবা, পানিটা শোষিত হয় অণু আকারে। কি আকারে? পানি শোষিত হয় হচ্ছে অণু আকারে। ঠিক আছে, পানিটা শোষিত হয় কি আকারে? অণু আকারে পানিটা শোষিত হয়। যেহেতু এই ক্লাসটা আপনার বায়োলজি ক্লাসটায় আমি বেশি লিখছি না, আমার এই জন্য ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে, যাতে কথাগুলো খুবই ইম্পর্টেন্টভাবে তোমাদের বুঝতে হবে। ঠিক আছে, বললাম খনিজ লবণ যে শোষণের একটা প্রক্রিয়া আছে, ঠিক কি না? এই খনিজ লবণটা শোষিত হয় পরিশোষণ প্রক্রিয়াতে। খনিজ লবণ, দেখো, খনিজ লবণ উদ্ভিদের যে খনিজ লবণ সেটা পরিশোষণ প্রক্রিয়াতে শোষিত হয়। কি প্রক্রিয়াতে? পরিশোষণ প্রক্রিয়াতে শোষিত হয়। ঠিক আছে, উদ্ভিদের খনিজ লবণটা পরিশোষণ প্রক্রিয়াতে শোষিত হয়। আর উদ্ভিদের যে পানি আছে সেটা হচ্ছে অসমোসিস বা অভিস্রবণ প্রক্রিয়ায় শোষিত হয়। কী প্রক্রিয়ায়? অভিস্রবণ প্রক্রিয়াতে শোষিত হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যেগুলো পড়ালাম তার মধ্যে 2টা প্রশ্ন আসতে পারে, যে উদ্ভিদের খনিজ লবণ কীভাবে শোষণ করে? মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দ্বারা পানি শোষিত অণু আকারে। যে খনিজ লবণটা কোন প্রক্রিয়ায়? পরিশোষণ প্রক্রিয়ায়। আর পানিটা কি? অভিস্রবণ প্রক্রিয়ায়। এবার চলো আমরা জানবো উদ্ভিদের বৃদ্ধির জন্য 2 ধরনের উপাদান রয়েছে। ঠিক আছে, উদ্ভিদের বৃদ্ধির জন্য কয় ধরনের? 2 ধরনের উপাদান রয়েছে। একটা হচ্ছে ম্যাক্রোমূল, একটা হচ্ছে ম্যাক্রো 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে আপনার মাইক্রো। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে মাইক্রোমূল। ঠিক আছে, তাহলে ম্যাক্রোমূল কোনগুলো? ম্যাক্রোমূল তোমরা সবাই জানো যে MGK ক্যাফে ফর নাইফস অফ, MGK ক্যাফে ফর নাইস সফটস। ঠিক আছে, নাইস সফটস, MGK ক্যাফে ফর নাইস সফটস। এমতে কি? এম মিন্স হচ্ছে আপনার ম্যাগনেশিয়াম। এম মিন্স হচ্ছে ম্যাগনেশিয়াম। তারপরে কে মিন্স হচ্ছে পটাশিয়াম, তারপরে সি এতে ক্যালসিয়াম, তারপরে ক্যালসিয়াম। ঠিক আছে, ক্যালসিয়াম। তারপরে আপনার রয়েছে নাইট্রোজেন, এখানে আছে এন মিন্স নাইট্রোজেন। তারপরে রয়েছে আপনার এই যে কার্বন, সিতে কার্বন, এইচতে হাইড্রোজেন, ওতে অক্সিজেন, পিতে ফসফরাস, এসতে সালফার। ঠিক আছে, এগুলো হচ্ছে উদ্ভিদের কী মূল? ম্যাক্রোমূল। উদ্ভিদের আগেই বলেছি অত্যাবশ্যকীয় মূল হচ্ছে 17টা। কয়টা? 17টা। এই 17টার মধ্যে উদ্ভিদ বায়ু থেকে শোষণ করে হচ্ছে 3টা মূল। একটা হচ্ছে CHO, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। এই 3টা মূল হচ্ছে উদ্ভিদ বায়ু থেকেও শোষণ করে। তাহলে 17র ভিতরে 3 বাদ দিলে থাকে আপনার হচ্ছে 14। এই 14টা মূল উদ্ভিদ হচ্ছে মাটি থেকে শোষণ করে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে উদ্ভিদ কয়টা মূল মাটি থেকে শোষণ করে? হচ্ছে 14টা। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি উদ্ভিদ মাটি শেষে শোষণ করে? এই 3টা দেওয়া থাকবে, আর একটা মনে করে দেওয়া থাকলো নাইট্রোজেন। তাহলে উত্তর হবে কি? নাইট্রোজেন। বুঝছো? তারপরে উদ্ভিদে সবচেয়ে
যে বেশি পরিমাণ শোষিত হয় উদ্ভিদে যে মূলটি সবচেয়ে বেশি পরিমাণ, কি বললাম, উদ্ভিদে যে মূলটি সবচেয়ে বেশি পরিমাণ শোষিত হয় সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। সেটা কি, উদ্ভিদে যে মূলটি সবচেয়ে বেশি পরিমাণ শোষিত হয় সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। আরেকটা প্রশ্ন হচ্ছে, আর ম্যাগনেসিয়ামের পরে তার উদ্ভিদের সবচেয়ে বেশি পরিমাণ শোষিত হচ্ছে ম্যাগনেসিয়াম, আর ম্যাগনেসিয়ামের পরে যেটা শোষিত হয় সেটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে সবচেয়ে বেশি পরিমাণ সবচেয়ে বেশি শোষিত হয় হচ্ছে ম্যাগনেসিয়াম। আর ম্যাগনেসিয়ামের পরে যেটা আছে সেটা হচ্ছে আপনার কি, ম্যাগনেসিয়ামের পরে যেটা সেটা হচ্ছে নাইট্রোজেন। আর হচ্ছে আপনাদের ক্লোরোফিল অণু গঠনের জন্য সবচেয়ে বেশি, আরেকটা প্রশ্ন মনে রাখবে, এই সব উদ্ভিদের সবচেয়ে বেশি শোষিত হচ্ছে ম্যাগনেসিয়াম, আর ক্লোরোফিল অণু গঠনের জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে ম্যাগনেসিয়াম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লোরোফিল অণু গঠনের জন্য সবচেয়ে বেশি দরকার কি, ম্যাগনেসিয়াম। আচ্ছা, উদ্ভিদে আর দুইটা আয়ন আছে যেগুলো দ্রুত গতিতে শোষিত হয়, আর দুইটি আয়ন আছে যেটা খুব ধীর গতিতে শোষিত হয়। একটা হচ্ছে এটা মনে হয় পটাশিয়াম নাইট্রেট, KNO3, ঠিক আছে। এই পটাশিয়াম আয়ন যেটা হচ্ছে K+, এটা আসবে পরীক্ষায় ইনশাল্লাহ, যে কোনো পরীক্ষা আসবে। K+ এই পটাশিয়াম আর NO3- এই নাইট্রেট, এই দুইটা আয়ন সবচেয়ে দ্রুত গতিশীল হয়। আর ক্যালসিয়াম সালফেট, দেখো ক্যালসিয়াম সালফেট CaSO4, এই ক্যালসিয়াম সালফেট মন্থর গতিতে, কেসো ধীরে চলে, এটা দিয়ে মনে রাখো, ক্যালসিয়াম সালফেট কেসো ধীরে চলে, কেসো কি চলে, কেসো আস্তে আস্তে চলে না, কেসো ধীরে চলে। তাহলে এটা হচ্ছে মন্থর গতিতে, ক্যালসিয়াম 2+ আর SO4 2- এই দুটো হচ্ছে সবচেয়ে মন্থর গতিতে শোষিত হয়। আমরা পড়লাম যে উদ্ভিদের 17টা, কি বললাম, উদ্ভিদে 17টা অত্যাবশ্যক উপাদান আছে, তার মধ্যে মাটি থেকে 14টা শোষণ করে। তো উদ্ভিদের কিছু উপকারী মৌল আছে, ঠিক আছে, উদ্ভিদের উপকারী মৌল আছে কিছু, সেগুলো নিয়ে আমরা জানবো। উপকারী মৌল যেমন আছে সিলিকন একটা, এই সিলিকন কিসের জন্য উপকারী মৌল, সিলিকনটা হচ্ছে ঘাসের জন্য। দেখো খেয়াল করো, ঘাসের জন্য উপকারী মৌল, ঘাসের জন্য হচ্ছে সিলিকন উপকারী মৌল, এগুলো হচ্ছে উপকারী মৌল, ঠিক আছে। ঘাসের জন্য হচ্ছে সিলিকন। তারপরে আপনার কোবাল্ট হচ্ছে নাইট্রোজেনের জন্য, কোবাল্ট হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং লিগুমেনের জন্য, কোবাল্ট হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং লিগুমের জন্য, ঠিক আছে। আর তারপরে আপনার আছে হচ্ছে আয়োডিন, এগুলো আসতে পারে যে উপকারী মৌল, সিলিকন কিসের জন্য, কোবাল্ট কিসের জন্য, আয়োডিন কিসের জন্য, ঠিক আছে। আয়োডিন হচ্ছে সামুদ্রিক শৈবালের জন্য, তারপরে আপনার আছে সোডিয়াম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সোডিয়াম হচ্ছে C4 উদ্ভিদের জন্য, সোডিয়াম কিসের জন্য, C4 উদ্ভিদের জন্য, ঠিক আছে। এই সিলিকন আর সোডিয়ামকে নিয়ে হিসাবগুলো অত্যাবশ্যক মৌল হচ্ছে 19টা। কখনো কখনো এই সিলিকন আর এই সোডিয়াম অত্যাবশ্যক মৌলের মতো কাজ করে, ঠিক আছে। এই জন্য এই দুইটা যদি পরীক্ষা আসতে পারে যে যদি লেখা থাকে যে সিলিয়াম এবং সোডিয়াম সহ অত্যাবশ্যক মৌল করে, তাহলে হবে 19টা, ঠিক আছে। সিলিকন ও সোডিয়াম সহ অত্যাবশ্যক মৌল হচ্ছে 19টা, আর যদি না থাকে তাহলে দিবা 17টা, ঠিক আছে। তারপরে আরেকটা কিছু বিষয় জানতে হবে আমাদের, সেটা হচ্ছে যে ফসফরাস, নাইট্রোজেন, সালফার, এগুলোর কারণে কিছু রোগ হয়, ঠিক আছে। এই যে ফসফরাস, প্রথমে আমরা জানবো ফসফরাস সম্পর্কে। এই ফসফরাসের অভাবে পাতা, ফল, ফুল ঝরে যায়। ফসফরাস অভাবে কী হয়, পাতা, ফল, ফুল ঝরে যায়, ঠিক আছে। ফসফরাসের অভাবে পাতা, ফল, ফুল ঝরে যায়। এবং নাইট্রোজেনের অভাবে কি হয় জানো, নাইট্রোজেনের অভাবে ক্লোরোসিস হয়, অর্থাৎ ক্লোরোফিলের অভাব যখন দেখা যায় তখন ক্লোরোসিস হয়, ঠিক আছে। এবং পাতা হলুদ হয়ে যায়, নাইট্রোজেনের অভাবে কী হয়, পাতা হলুদ হয়ে যায়, ঠিক আছে, পাতা হলুদ হয়ে যায়। দেখবা যে যারা চাষাবাদ করে
যখন কোনো গাছের বা কোনো ফসলের পাতা হলুদ হয়ে যায় তখন তোমার ইউরিয়া সার দেয়, কারণ কি ইউরিয়াতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, কি আছে, নাইট্রোজেন আছে। আর সালফারের কারণে যে রোগটা হয় সেটা হচ্ছে ডাইব্যাক হয়, ঠিক আছে, সালফারের কারণে যেটা হয় সেটা হচ্ছে ডাইব্যাক হয়, মানে দেখবে পাতার অগ্রভাগ থেকে শুরু করে কিনারা পর্যন্ত সম্পূর্ণ পাতা মরে যায়, ঠিক আছে, অগ্রভাগ থেকে কিনারা পর্যন্ত সম্পূর্ণ পাতা মরে যায়, এই রোগটাকে বলে ডাইব্যাক, আর এটা হয় হচ্ছে সালফারের কারণে। তো এবার একটা বিষয় খেয়াল করো যে আমরা এতক্ষণ প্রথমেই থেকে আমরা এতক্ষণ বললাম যে খনিজ লবণ শোষণ করে, খনিজ লবণ শোষণ করে, এই খনিজ লবণটা আপনার বিভিন্ন প্রক্রিয়াতে শোষিত হয়, ঠিক আছে, প্রক্রিয়ার সাথে পরিশোষণ প্রক্রিয়ার সাথে বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন মতবাদ রয়েছে, ঠিক আছে। তো কি খনিজ লবণ প্রাপ্যতার মতবাদ, এক নম্বর হচ্ছে খনিজ লবণ বিভিন্ন বিজ্ঞানীদের মতবাদ হচ্ছে, এক নম্বর মতবাদ হচ্ছে খনিজ লবণ প্রাপ্যতার মতবাদ। কি মতবাদ? খনিজ লবণ প্রাপ্যতার মতবাদ, একটা আছে খনিজ লবণ প্রাপ্যতার মতবাদ, ঠিক আছে। তো এটা দিয়ে তোমরা মনে রাখতে পারো কাক, এই কাক শব্দ দিয়ে মনে রাখতে পারো, মানে কথায় কার্বন ডাই অক্সাইড মতবাদ, আর একটা হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ, ঠিক আছে, আর একটা হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। তাহলে আমরা কয়টা বিষয়ের কথা বললাম, যে খনিজ লবণ প্রাপ্যতার মতবাদ দুইটা, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মতবাদ আর একটা হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। দেখো আবার এই খনিজ লবণ পরিশোষণের আর দুইটা মতবাদ আছে, খনিজ লবণ পরিশোষণ, ঠিক আছে, খনিজ লবণ পরিশোষণের দুইটা মতবাদ আছে। খনিজ লবণ দুইভাবে পরিশোষিত হয়, একটা হচ্ছে সক্রিয়, ঠিক আছে, একটা কি সক্রিয়, একটা হচ্ছে সক্রিয় আর একটা হচ্ছে নিষ্ক্রিয়, ঠিক আছে, আর একটা হচ্ছে নিষ্ক্রিয়। এই খনিজ লবণ পরিশোষণ এই দুটো মতবাদ আছে। সক্রিয় কি? সক্রিয় মানে এখানে বাহক লাগবে, কি লাগবে? বাহক লাগে। এই সক্রিয় যে মতবাদ আছে সেখানে কি লাগবে মনে রাখবা? বাহক লাগবে। কি লাগবে? বাহক লাগবে। যেহেতু বাহক লাগবে, একটা বাহককে বহন করার জন্য শক্তি লাগবে। কি লাগবে? মনে করে একটা গাড়ি আছে, সেই গাড়িটাকে বহন করার জন্য কি লাগবে? একটা টানার জন্য একটা শক্তি লাগবে না? এই জন্য শক্তি লাগে, শক্তি লাগে। তাহলে সক্রিয় পরিশোষণে বাহক লাগে আর শক্তি লাগে। নিষ্ক্রিয় পরিশোষণে বাহক লাগে না, মনে রাখবা। বাহক, নিষ্ক্রিয় পরিশোষণে বাহক, এই নিষ্ক্রিয় পরিশোষণে বাহক লাগে না। কি লাগে না? যেহেতু বাহক লাগে না তাহলে একটা সিম্পল বিষয়, শক্তিও লাগবে না, শক্তিও লাগে না, ঠিক আছে। এই যে সক্রিয় পরিশোষণের বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ দিয়েছেন, এই মতবাদগুলো ডিটেলস জানা লাগবে না, শুধু নামগুলো জানলেই হবে, ঠিক আছে। অ্যাডমিশন এমন একটা বিষয় বুঝতো যেখানে তোমার ডিটেলস পড়া লাগে না, কোন কোন টপিকগুলো পড়া লাগবে সেইটাই মেন টার্গেট, বুঝছো। এই যে তুমি এখন মনে করো যে এই সক্রিয় পরিশোষণে বিভিন্ন লুন্ডেগার মতবাদ আছে, প্রোটন অ্যানন মতবাদ আছে, লেসিনের মতবাদ আছে, তুমি কি ডিটেলস জানবা? ডিটেলস জীবনও আসবে না। আসবে নিচের কোনটি সক্রিয় পরিশোষণের মতবাদ, ঠিক আছে। তাহলে সক্রিয় পরিশোষণের তিনটা মতবাদ আছে। এক নম্বর হচ্ছে লুন্ডেগার মতবাদ। কি মতবাদ? লুন্ডেগার মতবাদ, লুন্ডেগার মতবাদ, লুন্ডেগার মতবাদ। দুই নম্বর হচ্ছে আপনার প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। তিন নম্বরে যেটা সেটা হচ্ছে লেসিথিন মতবাদ। কি মতবাদ? লেসিথিন মতবাদ। তিন নম্বরটা হচ্ছে লেসিথিন মতবাদ। আচ্ছা, তো এই লুন্ডেগারের মতবাদে তোমার একটা বাহক লাগে, ঠিক আছে। আমি বললাম সক্রিয় পরিশোষণে কী লাগবে? বাহক লাগবে, শক্তি লাগবে। তাহলে এই লুন্ডেগার যে একটা মতবাদ দিলেন সেখানে যে বাহক, সেটার নাম, সেই বাহকটা হচ্ছে সাইটোক্রোম, ঠিক আছে। এই যে লুন্ডেগার মতবাদের যে বাহক সেটা হচ্ছে
সাইটোক্রোম। আসতে পারে লুন্ডিগর মতবাদের বাহক কোনটি, হবে কি সাইটোক্রোম, ঠিক আছে, বা এটাকে সাইটোক্রোম পাম মতবাদও বলা হয়। কি বলা হয়, সাইটোক্রোম পাম মতবাদও বলা হয়, সাইটোক্রোম পাম মতবাদও বলা হয়, ঠিক আছে, এটাকে সাইটোক্রোম পাম মতবাদ বলা হয়। আর এই যে প্রোটন অ্যানন কো ট্রান্সপোর্ট মতবাদ, এখানে যে বাহক সেটা হচ্ছে প্রোটিন, সেটা কি প্রোটিন। আর লেসিথিনের সেটা হচ্ছে লেসিথিন নামক ফসফোলিপিড, কি আছে লেসিথিন নামক ফসফোলিপিড, লেসিথিন মতবাদের বাহক হচ্ছে লেসিথিন নামক ফসফোলিপিড। লেসিথিনটা এক ধরনের কি ফসফোলিপিড, বুঝছো। আচ্ছা, এটা বোঝা গেল। এবার নিষ্ক্রিয় পরিশোষণের কিছু মতবাদ আছে, সেই যে কো ট্রান্সপোর্ট প্রোটন অ্যানন কো ট্রান্সপোর্ট মতবাদ, এটা কি, এটা হচ্ছে তোমার মনে করো একটা আয়নের পরিবর্তে আরেকটা আয়ন প্রবেশ করে, ট্রান্সপোর্ট মানে কি ট্রান্সফার মানে বদলি, একটার বদলে আরেকটা আসবে। হ্যাঁ, যদি তোমার পটাশিয়াম এর পরিবর্তে হাইড্রোজেন বা হাইড্রোজেনের পরিবর্তে পটাশিয়াম, এভাবে এগুলো আসবে। তারপরে আমাদের 2 নম্বরে যেটা হয় সেটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ। কি মতবাদ, নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ। নিষ্ক্রিয় পরিশোষণের যে মতবাদগুলো আছে, একটা হচ্ছে আয়ন বিনিময় মতবাদ। কি মতবাদ, একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ, নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ, নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ, ঠিক আছে। এই নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদের মধ্যে একটা আছে যেটা হচ্ছে আয়ন বিনিময় মতবাদ। 1 নম্বর হচ্ছে আয়ন বিনিময় লেখো, তারপর বোঝাচ্ছে আয়ন বিনিময় মতবাদ, আয়ন বিনিময় মতবাদ, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ব্যাপন, 2 নম্বর হচ্ছে ব্যাপন। 3 নম্বরে যেটা সেটা হচ্ছে ডোনান সাম্য অবস্থা, 3 নম্বর এটা হচ্ছে ডোনান সাম্য অবস্থা, ডোনান সাম্য অবস্থা। 4 নম্বর হচ্ছে ব্যাপক প্রবাহ, 4 নম্বর হচ্ছে ব্যাপক প্রবাহ, 4 নম্বর হচ্ছে ব্যাপক প্রবাহ বা প্রচ্ছেদন, ঠিক আছে। এই প্রচ্ছেদন আর একটা নাম হচ্ছে ব্যাপক প্রবাহ, ঠিক আছে। একটা খনিজ লবণ পরিশোধন, ঠিক আছে। এই 4টা আয়ন বিনিময় মতবাদ, ব্যাপন মতবাদ, ডোনান সমস্যা, ব্যাপক প্রবাহ। আচ্ছা, এবারে এগুলো বুঝো। আয়ন বিনিময়, আয়ন বিনিময় এখানে দেখো আয়ন বিনিময় কী হবে, যে এখানে হাইড্রোজেনের পরিবর্তে পটাশিয়াম আয়ন বিনিময় হবে। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে আসে যে হাইড্রোজেনের পরিবর্তে কোন আয়নটা বিনিময় হয়, পটাশিয়াম। তারপরে ক্লোরিনের পরিবর্তে হাইড্রক্সিল আয়ন বিনিময় হয়, ঠিক আছে, বা হাইড্রক্সিলের পরিবর্তে ক্লোরিন বিনিময় হয়, ঠিক আছে। এই যে এখানে ক্লোরিনের পরিবর্তে হাইড্রক্সিল বা হাইড্রক্সিলের পরিবর্তে ক্লোরিন, ঠিক আছে। এবার ব্যাপনটা কি, চলো বোঝাই। মনে করে এটা হচ্ছে একটা মূল, এটা হচ্ছে একটা গাছের মূল, ঠিক আছে। এর ভিতরে মনে করো 5টা H+ আয়ন আছে, আর বাইরে আসছে হচ্ছে 10টা H+ আয়ন। তো আমরা ব্যাপনের সূত্র কি জানি বলো তো, যে উচ্চ স্থান থেকে নিম্ন স্থানে ছড়িয়ে পড়ার নামে হচ্ছে কি ব্যাপন। তাহলে নিশ্চয়ই দেখো এখানে 10টা আছে, তাহলে 10টাতে 5টার ভিতরে যাই সাম্য হবে ওরা, তাহলে কি 10টার বাইরের থেকে আয়নগুলো মূলের ভিতরে যাবে, ঠিক আছে। আয়নগুলো মূলের ভিতরে যাবে, যে আপনার একটা সাম্য অবস্থা তৈরি করবে, ঠিক আছে। এটি হচ্ছে ব্যাপন প্রবাহ মতো। এবার ডোনান সাম্য অবস্থা, এই একই জিনিস, যে 10টা আছে, এই 5, তাহলে এখানে কত হবে, তাহলে 15, তাহলে এখানে 7+ হবে, এখানে 7+ হবে, মানে বিজ্ঞানের ডোনান এটা দিয়েছে বলে এর নাম হয়েছে ডোনান সাম্য অবস্থা, ঠিক আছে। আরেকটা হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ, যেটা প্রচ্ছেদন মাধ্যমে কি দেখো, ব্যাপক প্রবাহটা কি, যে ব্যাপক প্রবাহ এরকম যে মনে করো অনেক হচ্ছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে গেছে, এবং রাস্তাঘাট ডুবে গেলে রাস্তায় যে কিছু যে ছোটো ছোটো ইট পাটকেল থাকে, ওগুলো কিন্তু একসময় যখন পানিটা সরে যায় ওর সাথে কিন্তু ওগুলোও চলে যায়, ঠিক না। তো তখন যখন ব্যাপন হয়, কিছু কিছু বাহক ওই যখন ওই প্রচুর ব্যাপক প্রচ্ছেদন হয়, তখন ওই পানির সাথে কিছু কি খনিজ লবণ ওইটে চলে আসে মূলের সাথে, ঠিক আছে। এটাকে বলা হয়েছে ব্যাপক প্রবাহ মতবাদ। অর্থাৎ H+ আছে, H+ সাথে কিছু পটাশিয়ামও মাঝে মাঝে ঢুকে যায়,
হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপক পাবো। তাহলে বোঝা গেল নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ। পরীক্ষায় এত ডিটেলস আসবে না, খালি বোঝানোর জন্য বললাম যে নিষ্ক্রিয় কোনটি নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ, নিচের কোনটি সক্রিয় পরিশোষণের মতবাদ। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রচ্ছেদন। ঠিক আছে, আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রচ্ছেদন। কী নিয়ে কথা বলবো? প্রচ্ছেদন নিয়ে কথা বলবো। আচ্ছা, প্রচ্ছেদনটা কি? উদ্ভিদ তার হচ্ছে শরীরের যে অতিরিক্ত পানিগুলো সেগুলো যে পাতার মাধ্যমে বের করে দেয় বা বাষ্পের মাধ্যমে যে বের করে দেয় সেটা হচ্ছে প্রচ্ছেদন। উদ্ভিদের 99% পানি হলে প্রচ্ছেদনের মাধ্যমে বের করে দেয়। ঠিক আছে, এই প্রচ্ছেদন আবার 3 প্রকার। কয় প্রকার? প্রচ্ছেদন আবার হচ্ছে 3 প্রকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রচ্ছেদনটা। প্রচ্ছেদন হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। 1 নম্বর হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। ঠিক আছে, 1 নম্বর কি? পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। 1 নম্বর হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। 2 নম্বরে যেটা সেটা হচ্ছে ত্বকীয় বা কিউটিকুলার প্রচ্ছেদন। ত্বকীয় বা কিউটিকুলার প্রচ্ছেদন। ত্বকীয় বা কিউটিকুলার প্রচ্ছেদন। কিউটিকুলার প্রচ্ছেদন, ত্বকীয় বা কিউটিকুলার প্রচ্ছেদন। আরেকটা হচ্ছে লেন্টিকুলার প্রচ্ছেদন। ঠিক আছে, আরেকটা কি? লেন্টিকুলার প্রচ্ছেদন। আরেকটা হচ্ছে লেন্টিকুলার প্রচ্ছেদন। আচ্ছা, এই যে উদ্ভিদে বললাম 99% প্রচ্ছেদন হয়, তার আপনার হচ্ছে 90 থেকে 98%। ঠিক আছে, 95 থেকে 98% প্রচ্ছেদনই হচ্ছে আপনার এই যে এই পত্ররন্ধ্রীয় অর্থাৎ পাতার মাধ্যমে বেরিয়ে যায় পানিগুলো। ঠিক আছে, আর ত্বকীয় প্রচ্ছেদন যেটা হচ্ছে হয় 2 থেকে 5%। 2 থেকে 5%। লেন্টিকুলার প্রচ্ছেদন হয় অনলি 1%। ঠিক আছে, অনলি 1%। এই বিজ্ঞানে কার্টিস এই প্রচ্ছেদনকে মানে প্রয়োজন অমঙ্গল বলেছেন। ঠিক আছে, বিজ্ঞানী কার্টিস, যে পরীক্ষা আসতে পারে যে প্রচ্ছেদনকে প্রয়োজন অমঙ্গল বলেছেন কিনা বিজ্ঞানী কার্টিস। ঠিক আছে, আর এই প্রচ্ছেদনটার জন্য হয় মূলত বৃষ্টিপাতের জন্য হয়। ঠিক আছে, প্রচ্ছেদন হওয়ার জন্য দায়ীকে বৃষ্টিপাত। এবার দেখো প্রচ্ছেদন যে পাতার মাধ্যমে হয় সেটা একটু খেয়াল করো যে এটা মনে করো রক্ষীকোষ। পাতায় কী থাকে? রক্ষীকোষ। এটা হচ্ছে রক্ষীকোষ। ঠিক আছে, এগুলো হচ্ছে রক্ষীকোষ। আর এইটা হচ্ছে এই যে এই ছিদ্রটা হচ্ছে ছিদ্রের মাধ্যমে পানিগুলো বাইরে বেরিয়ে যায়। কখন বেরিয়ে যাবে? যখন এই রক্ষীকোষ দুটো যখন মোটা হবে অর্থাৎ ফুলে যাবে তখন এটা খুলে যাবে, আর তখন কি প্রচ্ছেদন পানিগুলো বেরিয়ে যাবে। আর যখন চুপসে যায় তখন হচ্ছে আপনার কি হয়? শিথিল হয়। কখন শিথিল হয়? যখন শিথিল হয় তখন কি পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, যখন ফুলে যায় তখন খুলে যায়, মনে রাখবে, ফুলে গেলে খুলে যায়, আর যখন শিথিল হয় তখন বন্ধ হয়ে যায়। এই যে এগুলো দেখো অর্ধচন্দ্রের মতো না? তাহলে রক্ষীকোষ থাকে পাতায় 2টা, যেগুলো হচ্ছে অর্ধচন্দ্র আকৃতি। কুইস আকৃতি, অর্ধচন্দ্র আকৃতি। ঠিক আছে, সে অর্ধচন্দ্র আকৃতি। এই পত্ররন্ধ্র যে খুললো যে বন্ধ হলো এর বিভিন্ন মতবাদ আছে। কি আছে? বিভিন্ন মতবাদ আছে। তাহলে চলো আমরা দেখে নিই পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার মতবাদ। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার মতবাদ। খোলা ও বন্ধ হওয়ার মতবাদ। চলো কি কি মতবাদ আছে। 1 নম্বর হচ্ছে ভন মলের একটা মতবাদ আছে। কার? ভনমলের মতবাদ। ভনমল কি মতবাদ দিয়েছে? স্ফীত শিথিল, যে বললাম না, স্ফীত হলে খুলে যায়, শিথিল হলে বন্ধ হয়ে যায়, এই স্ফীত শিথিল মতবাদ দিয়েছে। স্ফীত ও শিথিল মতবাদ, দিয়েছে বিজ্ঞানী ভনমল। তারপর লয়েড। ঠিক আছে, 2 নম্বরে মতবাদ দিয়েছে লয়েড। ডিটেলস জানা লাগবে না, তুমি গেলে নামগুলো মনে রাখবে কিটা কোন মতবাদ দিয়েছে। ঠিক আছে, 2 নম্বর লয়েড দিয়েছে স্ট্রাস সুগার মতবাদ। কি মতবাদ? স্ট্রাস সুগার মতবাদ দিয়েছে লয়েড।
ঠিক আছে। লয়েড দিয়েছে কি মতবাদ? স্ট্রাসোকার মতবাদ। 3 নম্বরে সায়েরি, 3 নম্বর মতবাদ দিয়েছে সায়েরি। সায়েরি যে মতবাদটা দিয়েছে সেই মতবাদটা হচ্ছে আপনার পিএইচ মতবাদ। সায়েরি যে মতবাদ দিয়েছে সেই মতবাদের নাম আছে পিএইচ মতবাদ। আর আরেকটা মতবাদ হচ্ছে আধুনিক মতবাদ। আরেকটা মতবাদ হচ্ছে আধুনিক মতবাদ। কি মতবাদ? আধুনিক মতবাদ। যে মতবাদে একটা মনে রাখবা যে কে প্লাস অর্থাৎ পটাশিয়াম আয়নটা শোষিত হয়। আধুনিক মতবাদে কী শোষিত হয়? পটাশিয়াম আয়ন। শুধু কি আপনার পত্ররন্ধ্র আছে, আরেকটা আছে যেটা হচ্ছে হাইড্রাথোড, অর্থাৎ যেটাকে হাইড্রাথোড। হাইড্রাথোড কি? যে আপনার পাতার কিনারা দিয়ে, এই প্রশ্নটা গতবার কৃষি বিশ্ববিদ্যালয় ছিল যে আপনার গাটেশন হয় যখন পানিগুলো হাইড্রাথোড প্রক্রিয়া বের হয়ে যায়। তো এই হাইড্রাথোডে জন্য হয় কিভাবে? যেটা হয় সেটা হচ্ছে হাইড্রাথোড বা পানি পত্ররন্ধ্র। ঠিক আছে, হাইড্রাথোড বা পানি পত্ররন্ধ্র। এই পানি পত্ররন্ধ্রগুলো কীভাবে হয়? পানি পত্ররন্ধ্র হওয়ার প্রক্রিয়াকে বলা হয় গাটেশন। কী বলা হয়? গাটেশন। হ্যাঁ, গাটেশন হয়েছে পাতার কিনারায়। পাতার কিনারার মাধ্যমে পানিগুলো বেরিয়ে যায়। পাতার কি কিনারায়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা শখে আছে, শখের ভিতর দেখবে এটা আছে পাতার কিনারা। ঠিক আছে, এই হাইড্রাথোড কোন উদ্ভিদগুলোতে হয়? ঘটক দিয়ে মনে রাখবা, ঘটক। ঘটক, ঘাস, টমেটো, টমেটো আর কচু। ঠিক আছে, এই 3টা উদ্ভিদে হচ্ছে আপনার হচ্ছে এই হাইড্রাথোড বা পানি পত্ররন্ধ্র হয়ে থাকে। এবার আমরা জানবো সালোক সংশ্লেষণ। এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার সালোক সংশ্লেষণ। ঠিক আছে, কি সালোক সালোক সংশ্লেষণ। ঠিক আছে, তো প্রথমে আমরা সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা দেখি। দেখো 6 কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, সূর্যালোক, ক্লোরোফিল, তাহলে কী কী তৈরি হবে? গ্লুকোজ C6H12O6 শর্করা। আর তৈরি হবে কি? দেখো প্লাস যেটা তৈরি হবে সেটা হচ্ছে 6 পানি, আর একটা তৈরি হবে প্লাস 6 অক্সিজেন। এটা হচ্ছে বিক্রিয়া। ঠিক আছে, তো এই প্রক্রিয়াতে যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার যে প্রয়োজন উপকরণ সেগুলো কী কী দেখো তো? কার্বন ডাইঅক্সাইড, 2 নম্বরে যেটা সেটা হচ্ছে পানি, 3 নম্বরে যেটা সেটা হচ্ছে সূর্যালোক, 4 নম্বরে ক্লোরোফিল। ঠিক আছে, আর এই যে অক্সিজেনটা যে উৎপন্ন হলো এই উপজাত হিসাবে সেটা সর্বদা হবে পানি থেকে। 12 পানি থেকে 6 অক্সিজেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে 6 অক্সিজেন কী থেকে হয়? পানি থেকে। এটা কিন্তু আসে পরীক্ষায়। ঠিক আছে, আর ক্লোরোপ্লাস্ট যে অঙ্গে তোমার থাকবে সে অঙ্কটা অবশ্যই সবুজ হবে। পাতায় ক্লোরোপ্লাস্ট থাকে, সেজন্য পাতা কী হয়? সবুজ হয়। আচ্ছা, তো দেখো সালোক সংশ্লেষের যে উপাদানগুলো আমরা বললাম যে কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যালোক, সেগুলো কিভাবে কি হয়? ঠিক আছে, খুব মনোযোগ দিবা। একটু বুঝলে তোমার অনেকগুলো এমসিকিউ সলভ হয়ে যাবে। শুধুমাত্র এইটুক 2 মিনিট মনোযোগ দাও। সালোক সংশ্লেষণের উপাদান। সালোক সংশ্লেষণের, যেহেতু আমরা হাত দিয়ে ধরে ক্যামেরাটা করছি এজন্য হচ্ছে সমস্যা হচ্ছে, আগামীতে সমস্যা হবে না আশা করছি। কষ্ট করে তোমরা একটু ক্লাসটা করো আর সাপোর্ট দিও, ইনশাল্লাহ অনেক ভালো ক্লাস পাবা। উপাদান, ঠিক আছে, সালোক সংশ্লেষণের উপাদান 1 নম্বরে কী বললাম? কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, 2 নম্বরে যেটা বললাম সেটা হচ্ছে তোমার পানি, 3 নম্বরে যেটা বলেছিলাম
সেটা হচ্ছে সূর্যালোক। 4 নম্বরে যেটা বলেছিলাম সেটা হচ্ছে ক্লোরোফিল। ঠিক আছে, এই ক্লোরোফিল কী করতে দরকার হয় বলো তো এই বিক্রিয়াটার জন্য? তো সূর্যালোক শোষণের জন্য ক্লোরোফিল দরকার হয়। তাহলে ক্লোরোফিলের কাজ কি? সূর্যালোক শোষণ করা। ঠিক আছে, পাতা কি করে? পাতায় সূর্যের আলো পড়ে, তখন ওই ক্লোরোফিলটা ওই সূর্যালোকটা শোষণ করে। ঠিক আছে, তাহলে সূর্যালোক শোষণের জন্য ক্লোরোফিল দরকার হয়। সূর্যালোক শোষণের জন্য, সূর্যালোক শোষণের জন্য তাহলে ক্লোরোফিলটা দরকার সূর্যালোক শোষণের জন্য। যে এই সূর্যালোক শোষণের জন্য যে ক্লোরোফিলটা দরকার হলো, তারপর সূর্যালোক কী করে? এই আলোর যে ব্যবহার করা হলো শক্তি উৎপন্ন করে। কি করে? আর এই সূর্যালোকটা ব্যবহার করা হয় কী জন্য বলো তো? শক্তির জন্য সূর্যালোকটা ব্যবহার করা হয়। ক্লোরোফিল হচ্ছে সূর্যালোক শোষণ করে, আর সূর্যালোক কিসের জন্য ব্যবহার করা হয়? শক্তির জন্য। কিসের জন্য? শক্তির জন্য। এবং এই সূর্যালোক এবং ক্লোরোফিলের যে শক্তি হলো এই পানির মাধ্যমে, যে পানির মাধ্যমে কি হয়? এই পানি NADPH প্লাস H প্লাস ATP তৈরি করে। ঠিক আছে, এই সূর্যালোক আর এই ক্লোরোফিল এই দুইটা আলোর যে তৈরি হলো এই দুইটা মিলে NADPH প্লাস এবং ATP তৈরি করে পানি। ঠিক আছে, যা এই NADPH H প্লাস এবং হচ্ছে তোমার ATP এইগুলোকে আত্তীকরণ শক্তি বলা হয়। ঠিক আছে, কি বলা হয়? আর আরেকবার বলছি শোনো, ক্লোরোফিল কী করে? সূর্যালোক শোষণ করে, সূর্যালোক শক্তির জন্য ব্যবহার করা হয়। পানি কী করে? এই দুইটাকে সূর্যালোক ক্লোরোফিলকে ব্যবহার করে NADPH H প্লাস এবং ATP তৈরি করে, আর NADPH H প্লাস ATP এগুলোকে আত্তীকরণ শক্তি বলা হয়। তাহলে এই তিনটার জন্য কিন্তু আলো মাস্ট। এই তিনটার জন্য ক্লোরোফিল, সূর্যালোক আর পানি, এই তিনটার জন্য আলো লাগবে। কিন্তু কার্বন ডাইঅক্সাইডের জন্য আলো লাগে না। কার্বন ডাইঅক্সাইড কী করে? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আপনার এই যে NADPH H প্লাস এগুলোকে ব্যবহার করে শর্করা তৈরি করে। কী করে? শর্করা তৈরি করে, যেটা উদ্ভিদ গ্রহণ করে। হ্যাঁ, শর্করা তৈরি করে। ঠিক আছে, এই যে NADPH H প্লাস এগুলো তিনটাকে ব্যবহার করে আত্তীকরণ শক্তিকে ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড কী করে? শর্করা তৈরি করে। তাহলে কার্বন ডাইঅক্সাইড শর্করা তৈরি প্রধান কাঁচামাল কিরা বলো তো? শর্করা তৈরি প্রধান কাঁচামালই হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, যেটা হচ্ছে আলোক নিরপেক্ষ। তাহলে এই পানি, সূর্যালোক আর ক্লোরোফিল আলোক নির্ভর পর্যায়ে, আর এই একমাত্র কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে, যেটা হচ্ছে শর্করা তৈরির প্রধান কাঁচামাল বলা হয়। আর কার্বন ডাইঅক্সাইডটাই হচ্ছে আপনার এই আত্তীকরণ শক্তিকে ব্যবহার করে শর্করা তৈরি করে। ক্লিয়ার? আজকে ক্লাস এই পর্যন্তই, আর বাকি যেগুলো আছে সেগুলো তোমাদের হচ্ছে আগামী আরেকটি ক্লাস হবে, সেই ক্লাসের মাধ্যমে কভার করা হবে। এবং এই ক্লাসে যেগুলো পড়ানো হলো এবং বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন আগামী ক্লাসে যেগুলো বাকি থাকলো সেগুলো পড়ানো হবে। আর হচ্ছে প্রশ্ন সলভ করানো হবে। এবার কী ধরনের প্রশ্ন আছে যেগুলো পড়ালাম এগুলো থেকে তুমি প্রশ্নগুলো পারছো কিনা সেগুলো তোমাকে প্রমাণ দেওয়া হবে। এই ক্লাসটা করবা। এবং যেহেতু এই পেজটা অ্যাডমিশন হান্টার্স নতুন পেজ, তাই বেশি বেশি শেয়ার দেবা ক্লাসটা, এবং বন্ধুদেরকে ইনভাইট দিয়ে এই পেজের কথা জানিয়ে দেবা, এবং এই পেজের সাথেই থাকো। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ সবাই।